রোনালদা, হ্যালো। আপনি আসেন, আমি স্টুডিওতে আছি। জি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ বাংলাদেশ আয়োজিত, দুলালদা আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি। জি। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সন্ধ্যা। সন্ধ্যা ঠিক না, শুভ রাত আসলে। আজকে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ বাংলাদেশের বাৎসরিক বক্তৃতার আয়োজন হীরালাল সেন স্মারক বক্তৃতা 2020 এর আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু বিলম্ব হয়ে গেল শুরু করতে, কিন্তু আমার মনে হয় যে আমরা আরো কিছুক্ষণ একটু অপেক্ষা করব। আমার মনে হয় অনেকে যুক্ত হচ্ছেন। এই যুক্ত হওয়াটা একটু বাড়ুক, তারপরে আমরা আমাদের বক্তৃতার আয়োজনটি শুরু করব। বন্ধুরা, আমরা একটু অপেক্ষা করছি। আরো মানে অনেকেই যুক্ত হচ্ছেন। আমরা এর আগে আমাদের বিভিন্ন কর্মসূচির অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি যে ঠিক 9টার সময়ই মানে অনেকে সংযুক্ত হতে পারেন না, যেহেতু এটি একটি বক্তৃতার আয়োজন। ফলে আমরা চাই যে সবাই শুনুন বক্তৃতাটি। তাই একটু অপেক্ষা করছি। আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের আয়োজন শুরু করতে পারবো।
এটা এফএসএসবির ফেসবুক পেজ থেকে লাইভ যাচ্ছে না? জি জি, এফএফএসবির ফেসবুক পেজ থেকে লাইভ যাচ্ছে। এছাড়া আমি আমার প্রোফাইল থেকেই মাত্র শেয়ার করেছি, এছাড়া গ্রুপেও শেয়ার করে দিচ্ছি আর। ওকে, আপনি পার্টিসিপেন্টটা দেখতে পান কি আপনার স্ট্রিমইয়ার্ডে নাকি এফএসএসবি পেজে? দুভাবেই দেখতে পাই। একটা হচ্ছে এখন স্ট্রিমিয়ারে আমি দেখতে পাচ্ছি যে কারা কারা সরাসরি সংযুক্ত হয়েছে, আর পেজে দেখতে পাই হচ্ছে যে কতজন দেখছে, মানে কতজন দেখছে আলটিমেটলি। কারণ যে শেয়ারিং গুলো হয়, শেয়ারিং এর যে ভিউটা সেটা স্ট্রিমিয়ার দেখায় না, শুধুমাত্র পেজ থেকে যারা কানেক্টেড হয়েছে তাদেরকে দেখাবে মানে স্ট্রিমিয়ার। আমি মুভিয়ানা ফিল্ম সোসাইটির পেজেও শেয়ার করে দিলাম, ফলে আশা করি অনেকেই সম্পৃক্ত হবে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসলে ইতোমধ্যে যুক্ত হয়েছেন, খুবই আনন্দ। যেমন ফেডারেশনের যে ফেসবুকে মানে মেসেঞ্জারে যে ফেডারেশনের যে কার্যনির্বাহী কমিটি গ্রুপটি আছে সেখানে এইমাত্র লিঙ্কটি শেয়ার করলাম এবং শৈবাল দাস সহ অনেকে দেখলাম যে যুক্ত হচ্ছে। আমরা 2 মিনিটের মধ্যে শুরু করব। বন্ধুরা, আপনারা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ বাংলাদেশের বাৎসরিক বক্তৃতার আয়োজন হিরালাল সিং স্মারক বক্তৃতা 2020 আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা আর 1 মিনিটের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ বাংলাদেশ এই বাৎসরিক আয়োজন হিরালাল সিং স্মারক বক্তৃতা 2020 আজকে অনুষ্ঠিত হচ্ছে। আজকের হিরালাল সিং স্মারক বক্তৃতা 2020 এর বিষয় চলচ্চিত্রের নতুন ল্যান্ডস্কেপ প্রসঙ্গে। হিরালাল সিং স্মারক বক্তৃতা 2020 এর বক্তা বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক, লেখক ও
আমাদের অগ্রজ চলচ্চিত্র সংসদ কর্মী মাহমুদুল হোসেন। আপনারা সবাই জানেন যে দুলালদা একজন বরেণ্য চলচ্চিত্র সমালোচক ও লেখক। দুলালদা প্রায় 4 দশক ধরে দুলাল 4 দশকের বেশি, আসলে 5 দশক হবে, কারণ 70-এর দশকের আমরা যদি শুরু থেকে বলি, 5 দশক ধরে দুলালদা চলচ্চিত্র সংস্কৃতির নানা অঙ্গনের সাথে যুক্ত, এবং বিশেষ করে বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনে তার অবদান আমরা খুবই শ্রদ্ধার সঙ্গে সবসময় স্মরণ করি, এবং চলচ্চিত্র সংসদ কর্মী হিসেবে আমরা গর্ববোধ করি যে আমাদের মাঝে একজন মাহমুদুল হোসেন আছেন, যাকে আমরা দুলালদা বলে ডাকি, বা যারা সব আসলে আমরা যারা ঘনিষ্ঠ তার সবাই দুলালদাকে দুলাল দা হিসেবেই চিনে থাকি। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হীরালাল সেন স্মারক বক্তৃতা 2020 এর আয়োজনে, এবং আজকের আয়োজনের বক্তা মাহমুদুল হোসেন, তিনি আজকে যে বক্তৃতাটি দেবেন সেই বক্তৃতার বিষয় চলচ্চিত্রের নতুন ল্যান্ডস্কেপ প্রসঙ্গে। এ প্রসঙ্গে আমি বলে রাখি যে হীরালাল সেন স্মারক বক্তৃতা 2020 80-র দশকের মধ্যভাগে ফেডারেশন ফিল্ম সোসাইটিজ শুরু করে, এবং প্রতি বছর বাৎসরিকভাবে এই বক্তৃতার আয়োজনটি হয়ে এসেছে। আমরা চেষ্টা করেছি প্রতি বছর এই বক্তৃতাটি নিয়মিত আয়োজন করতে। কখনো কখনো প্রতি বছর আয়োজন করা যায়নি, কিন্তু আমরা মোটামুটি ভাবে চেষ্টা করে গেছি যেন ধারাবাহিকতা রক্ষা করা যায়। সর্বশেষ হীরালাল সেন স্মারক বক্তৃতা দিয়েছেন গত বছর আমাদের দেশের বিশিষ্ট চলচ্চিত্রকার, চলচ্চিত্র সংসদ কর্মী এবং সংগঠক, লেখক তানভীর মোকাম্মেল। তো এবছর বক্তৃতা দিচ্ছেন মাহমুদুল হোসেন, আমাদের সবার প্রিয় দুলালদা। তো হীরালাল সেন সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত করে বলতে চাই যে আপনারা জানেন যে হীরালাল সেন উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার। হীরালাল সেন পূর্ব বাংলার সন্তান। আপনারা জানেন যে হীরালাল সেন মানিকগঞ্জের বকজুড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, এবং 1868 সালের 2রা অগস্ট হীরালাল সেন জন্মগ্রহণ করেন মানিকগঞ্জের বকজুড়ি গ্রামে। তার প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা পুরনো ঢাকায় সম্পন্ন হয়, এবং তিনি উচ্চশিক্ষার্থে কলকাতায় যান সেই সময়, এবং পরবর্তীতে কলকাতায় মূলত তার কর্মক্ষেত্র হয়ে ওঠে। বলা হয় যে 1895-তে যখন চলচ্চিত্রের আবিষ্কার হয়, এবং চলচ্চিত্র যখন লুমিয়ার ব্রাদার্সদের হাতে চলচ্চিত্র বিকশিত হতে শুরু করে, তার ঠিক 3 বছর পর 1898 সালে হীরালাল সেন ভারতের উপমহাদেশের পশ্চিম বাংলার কলকাতায় রয়্যাল বায়োস্কোপ কোম্পানি গঠন করেন। বলা হয় যে চলচ্চিত্রের প্রথম কোম্পানি হচ্ছে রয়্যাল বায়োস্কোপ কোম্পানি, যেটি উপমহাদেশের প্রথম কোম্পানি, এবং এইটি প্রথম চলচ্চিত্র নির্মাণ বা প্রযোজনা সংস্থাও। হীরালাল সেন প্রথম বিজ্ঞাপন চিত্র নির্মাতা, শুধু প্রথম চলচ্চিত্র নির্মাতা নয়, হীরালাল সেন প্রথম রাজনৈতিক চলচ্চিত্র নির্মাতাও উপমহাদেশের। হীরালাল সেন চলচ্চিত্র প্রদর্শক এবং প্রদর্শককারী হিসেবে দেশীয় জায়গা থেকে যদি আমরা বলি যে যারা বাইরে থেকে এসেছিলেন, যারা লুমিয়ার ব্রাদার্সের ছবি ভারতের বিভিন্ন শহরে দেখিয়েছেন, তাদের বাইরে হীরালাল সেন প্রথম চলচ্চিত্র প্রদর্শক। এবং আমরা আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের বিশিষ্ট চলচ্চিত্রের গবেষক এবং আমরা বলি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসকার অনুপম হায়াতের সৌজন্যে আমরা জানতে পারি যে হীরালাল সেন যে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেছেন, সেই চলচ্চিত্রের শুটিং তিনি করেছেন তার গ্রামের বাড়ি বকজুড়ি গ্রামে মানিকগঞ্জে। তো হীরালাল সেন 1917 সালে প্রয়াত হন 26শে অক্টোবর। আমি আবার বলছি, হীরালাল সেন 1917 সালের 26শে অক্টোবর প্রয়াত হন, অর্থাৎ আগামীকাল হীরালাল সেনের 103তম প্রয়াণ দিবস। এবং আমরা হীরালাল সেনের স্মরণে, হীরালাল সেনের
মানে হীরালাল সেনকে স্মরণ করে যে স্মারক বক্তৃতাটি আয়োজন করে থাকি, সেটি আমরা সবসময় চেষ্টা করে এসেছি যেন অক্টোবর মাসে আয়োজন করা যায়। তো হীরালাল সেনের 103তম প্রয়াণ দিবস আগামীকাল এবং আজকে হীরালাল সেন স্মারক বক্তৃতা 2020 অনুষ্ঠিত হচ্ছে। আমরা আনুষ্ঠানিকভাবে হীরালাল সেনের স্মরণে যে বক্তৃতা, সেই বক্তৃতার এই পর্বে আমরা প্রবেশ করতে যাচ্ছি এবং আমি অনুরোধ করছি বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক, লেখক ও আমাদের অগ্রজ চলচ্চিত্র সংসদ কর্মী মাহমুদুল হোসেন দুলালদাকে তার বক্তৃতা উপস্থাপন করবার জন্য। দুলাল। অনেক ধন্যবাদ বেলায়েত হোসেন মামুন। আমি উপমহাদেশের চলচ্চিত্রের জনক এবং বিশ্ব চলচ্চিত্রেরও অনেক কিছুর প্রথম হীরালাল সেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। হীরালাল সেন প্রসঙ্গে এখন আর বিস্তারিততে আমার যাওয়ার সুযোগ নেই, এটি মামুন খানিকটা বলেছেন এবং তার সম্পর্কে এখন গবেষণা লেখালেখি আমরা সচেতন হচ্ছি ক্রমশ। সেই 80-র দশকে অনুপম হায়াতদা, মোহাম্মদ খসরু, তারেক মাসুদ, মঈনুদ্দিন খালেদ, তাদের সকলের প্রচেষ্টায় যে হীরালাল সেনকে আমরা পুনরাবিষ্কার করেছিলাম, সে আবিষ্কারের যাত্রা এখন আমাদের চলেছে এবং আশা করি এটি তার যৌক্তিক পরিণতির দিকে পৌঁছবে, ইতিহাস সঠিক ব্যাখ্যায় উপনীত হবে। আমি ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস বাংলাদেশের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এই বক্তৃতাটি প্রদান করার সুযোগ দেওয়ার জন্য। এটিকে আমি একটি বিশেষ সম্মান হিসেবে স্মরণ করছি বা মনে করছি। আপনারা শুনেছেন যে আমার বক্তৃতার বিষয়টি হচ্ছে চলচ্চিত্রের নতুন ল্যান্ডস্কেপ প্রসঙ্গে। বিষয়টির নামটি একটু খটোমটো এবং সেদিক থেকে হয়তো মনে হতে পারে যে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। আমার বলার বিষয়টি হচ্ছে আসলে যে ডিজিটাল টেকনোলজির আবির্ভাবের ফলে চলচ্চিত্রের যে সমস্ত নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, সে সমস্ত সম্ভাবনা নিয়ে আমরা প্রচুর কথা এখন বলি, লেখালেখি করি। সেগুলোর এক ধরনের একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে সেগুলোকে দেখে তার এক ধরনের সারসংক্ষেপ করার চেষ্টা আমি করেছি। সারসংক্ষেপ বলছি বটে, তবে আপনাদের দিক থেকে একটু ভীত হওয়ার ব্যাপার আছে যে লেখাটি খুব ছোট নয়। আমি চেষ্টা করছি যদি যেসব বিষয়ে হয়তো যদি খুব বলা দরকার না হয় তাহলে সেগুলোকে বাদ দিয়ে যাওয়া। শুধুমাত্র একটি বিষয় আমি বলি, সেটি হচ্ছে যেহেতু এটি বক্তৃতা, এটি আমি ঠিক কোনো আলোচনার আকারে বলার মতন অবস্থায় রাখছি না। আমি একটি নিবন্ধ পাঠ করছি, যেটি একটি ফর্মাল বক্তৃতায় হওয়া উচিত বলে আমি মনে করি। সেভাবেই আমি জিনিসটিতে অগ্রসর হওয়ার চেষ্টা করছি। আমার এই বক্তব্যের প্রথম যে অংশটি, সেখানে চলচ্চিত্রের স্পেকটেকল বনাম ন্যারেটিভ, এ দুটো বিষয়ের মধ্যে যে দ্বন্দ্ব আছে, অর্থাৎ সিনেমার দৃশ্যগত দিক আর বর্ণনাগত দিক কিভাবে কাজ করে, সে প্রসঙ্গটিকে আমি একটু টানবো এবং এভাবে বাস্তবের ধারণ ও বর্ণনা কিভাবে সিনেমার প্রধান ব্যাপার হয়ে উঠলো সে বিষয়টির দিকে আমরা প্রথমে দৃষ্টিক্ষেপ করার চেষ্টা করব ডিজিটাল টেকনোলজির আবির্ভাবের পূর্বে। আলোকচিত্র তা সে স্থির বা চলমান যাই হোক না কেন, তার দুটি সম্ভাবনার কথা ভাবা যায়। বিশুদ্ধ স্পেকটেকল বা দৃশ্য হিসেবে তার সম্ভাবনা এবং ন্যারেটিভ বা বর্ণনার আধার হিসেবে তার সম্ভাবনা। আলোকচিত্র স্থির অর্থে আপাত দৃষ্টিতে দৃশ্যই কেবল, কিন্তু যারা পরিভ্রমণ করেছেন তার 250 বছরের ইতিহাস, তারা বলবেন যে বর্ণনা তার এক প্রধান ম্যান্ডেট। বিশেষত প্রামাণ্যকরণের এবং বাস্তবের সূচকমূলক প্রতিনিধিত্বের কাজটি গোড়াতেই তার উপর বর্তায় এবং বর্ণনা এ কাজের আবশ্যিক অনুষঙ্গ হয়ে পড়ে। এভাবেও বলা যায় যে আলোকচিত্রের যে প্রকৃতি তা প্রামাণ্যকরণ এবং বর্ণনার সক্ষমতার উপর দাঁড়িয়ে। এহেন আলোকচিত্র যখন চলিষ্ণু অর্থাৎ চলচ্চিত্র, তখন এই প্রবণতা তার প্রকৃতিতে আরো প্রবল হয়ে ওঠে। এমনকি লক্ষ্য করা যেতে পারে যে তার প্রকৃতির এই দুই সক্ষমতাই চলচ্চিত্রের প্রধান দুই ধারা হয়ে প্রবাহিত এবং পল্লবিত হয়। আমরা বলছি প্রামাণ্যচিত্র এবং কাহিনী চিত্রের সম্ভাবনার কথা। প্রামাণ্যচিত্রের নামের মধ্যেই আছে প্রামাণ্যকরণের কথা, অর্থাৎ কাহিনী চিত্র ন্যারেটিভ সিনেমা বা বর্ণনামূলক চলচ্চিত্র হিসেবে পরিচিতি লাভ করেছে। কিন্তু বর্ণনা শব্দের বৃহত্তর ব্যঞ্জনার মধ্যে প্রামাণ্যকরণ এবং কাহিনী বিস্তার উভয় চ্যালেঞ্জকেই ধারণ করা যায়। আমাদের অভিজ্ঞতায় এ কথাই বলবে যে প্রামাণ্যচিত্র বাস্তবের ভেতর দিয়ে সত্যে পৌঁছানোর যে প্রকল্পে নিয়োজিত, সেটি আসলে বর্ণনার ভেতর দিয়ে কার্যকর হয়।
আর কাহিনী চিত্র বাস্তবের বিভ্রম সৃষ্টি করে মিজনসিন বা মন্তাজের কৌশলের ভেতর দিয়ে। এই কৌশলগুলি আসলে বর্ণনারই হাতিয়ার। বর্ণনা হচ্ছে কার্যকরণ প্রবাহ। চলতি চলচ্চিত্র এই বর্ণনা নির্মাণ করে বাস্তব বা নির্মিত বাস্তবের দৃশ্য ধারণ করে। সহজ কথায় চলচ্চিত্র লাইভ অ্যাকশন রেকর্ড করে। অন্তত তার জীবদ্দশার প্রথম 9 দশক চলচ্চিত্র লাইভ অ্যাকশন ধারণ করে বর্ণনার কিছু কৌশলের ভেতর দিয়ে গল্পটা তৈরি করে পরিবেশন করেছে। লেভ ম্যানোভিচ লিখেছেন, এমনকি আন্দ্রেই তার্কোভস্কি, যিনি হচ্ছেন একজন চরম উৎকৃষ্ট চলচ্চিত্র চিত্রকর, তার জন্য সিনেমার পরিচিতি লুকিয়ে আছে এর বাস্তবতাকে ধারণ করতে পারার ক্ষমতার মধ্যে। একবার 1970-এর দশকে মস্কোতে এক গণ আলোচনায় তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি বিমূর্ত চলচ্চিত্র নির্মাণ করতে আগ্রহী কিনা। তিনি উত্তরে বলেছিলেন, এমন কোনো জিনিসের অস্তিত্ব নেই। সিনেমার সবচেয়ে প্রাথমিক কাজটি হচ্ছে শাটারটি খোলা এবং ফিল্ম ঘোরাতে শুরু করা, এবং এভাবে লেন্সের সামনে যা কিছু ঘটছে তাকে ধারণ করা। আভাগার্ড নিরীক্ষা চলচ্চিত্রের জন্মলগ্ন থেকেই আছে। সে কখনো বিশুদ্ধ স্পেকটেকল, কখনো তার বর্ণনা এতই অগতানুগতিক, তার কার্যকারণ প্রবাহ যতটা স্বাভাবিক তার চেয়ে বেশি আপতিক। কিন্তু সেই সব নিরীক্ষা চলচ্চিত্রের প্রবল মূল প্রবাহের তুলনায় দারুণভাবে ক্ষীণস্রোত, প্রান্তিক। চলচ্চিত্র বিষয়ক সাধারণ যে বিবেচনা, প্রকল্পের বিবেচনায় তার উপাত্ত বিশেষ তারতম্য সৃষ্টি করবে না, এটাই সব। তাহলে বাস্তবের ধারণ এবং তার বর্ণনা, এভাবেই চলচ্চিত্র উদযাপিত হয়েছে তার 100 বৎসর পূর্তির কাল পর্যন্ত। গত শতকের 90-এর দশকের শেষে চলচ্চিত্রের 100 বছর পূর্তির যমক যখন বিশ্বময়, ডিজিটাল প্রযুক্তি চলচ্চিত্রের উৎপাদন চক্রে এমনভাবে সংযুক্ত হলো যে তার দিকে মনোযোগী দৃষ্টিক্ষেপ করতে হলো জড়িত সকলকে। সেভাবে দেখলে ডিজিটাল প্রযুক্তি চলচ্চিত্রের সাথে সম্পর্কিত হচ্ছে আরো অনেক আগে থেকেই। সেই 60-এর দশক থেকেই চলচ্চিত্রে সিজিআই, কম্পিউটার জেনারেটেড ইমেজের প্রচলন হয়েছিল। 7-এর দশকেই হলিউডে 3D কম্পিউটার গ্রাফিক্স ব্যবহৃত হচ্ছিল। 8-এর দশকে ডিজিটাল ক্যামেরায় শুট করার সুবিধা এবং নিরীক্ষাটি নিয়ে কাজ করছিলেন অনেকে। 9-এর দশকে এসে ডিজিটাল প্রযুক্তিতে শুট এবং সম্পাদনা করা চলচ্চিত্রে দেখা গেল। এই দশকেই শেষ নাগাদ ডিজিটাল প্রজেক্টরে প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এই সময় এমন চলচ্চিত্র নির্মিত হলো যাতে ক্যামেরার কোনো ব্যবহার নেই, পুরো ছবিটি হচ্ছে কম্পিউটার জেনারেটেড ইমেজ। বলা ভালো, এসব ছবি নিরীক্ষামূলক প্রান্তিক চলচ্চিত্র নয়, মূলধারার বাণিজ্যমুখী বিনোদন পণ্য দ্বারা। ততদিনে ফটোরিয়ালিস্টিক সিজিআই চরিত্র দেখতে পাওয়া গেছে, বাস্তবসম্মত সিজিআই ল্যান্ডস্কেপ তো এসেছে তারও আগে। মোশন ক্যাপচার তখন প্রায় ধরাছোঁয়ার মধ্যে। জড়িত সকলে যে মনোযোগী দৃষ্টিক্ষেপ করলেন সেটি দুটো দিক থেকে। প্রথমত, যে লাইভ অ্যাকশন রেকর্ড করাকে চলচ্চিত্র উৎপাদনের আবশ্যিক স্তর বলে জানা গিয়েছিল এতকাল, প্রায় 100 বছর, তা যেন আর সত্যি থাকছে না। কেননা লাইভ অ্যাকশন রেকর্ড না করে, এমনকি আদৌ ক্যামেরা না ব্যবহার করে চলচ্চিত্র নির্মাণ করা যাচ্ছে, অথবা ধারণকৃত লাইভ অ্যাকশনে এমন পরিবর্তন সাধন করা যাচ্ছে যাতে প্রদর্শিত ইমেজের সাথে বাস্তবের কোনো সূচকগত বা ইন্ডেক্সিয়াল সম্পর্ক থাকছে না। এভাবে চলচ্চিত্রে বর্ণনার গুরুত্ব অব্যাহত থাকলেও তার উপাদান হিসেবে বাস্তবতাকে নিঃশর্তে গ্রহণ করতে হচ্ছে না। দ্বিতীয়ত, ডিজিটাল প্রযুক্তি যেন বড্ড স্পেকটেকল ঘেঁষা। লক্ষ্য করব, সে চলচ্চিত্রে যুক্তই হয়েছিল দৃশ্যগত চমক বৃদ্ধির কাজের জন্য। স্টার ওয়ার্স, ফিউচার ওয়ার্ল্ড, দ্য ব্ল্যাক হোল, এসব ছবির 3D গ্রাফিক্স, ইয়াং শার্লক হোমস ছবির ফটোরিয়ালিস্টিক সিজিআই চরিত্র, কিংবা স্টার ট্রেকের সিজিআই ল্যান্ডস্কেপ, এসব কিন্তু চোখ ঝাঁদিয়ে দেওয়ার ব্যাপারই বটে। এরা বর্ণনায় তেমন কিছু যোগ করে না, কিন্তু দেখিয়ে চলচ্চিত্রের নতুন মেজাজ তৈরি করতে চায়। এভাবে যে জনরুচি নির্মাণ করা গেল, তাতে দেখা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকলো এবং বর্ণনাকে উপেক্ষা করে চলচ্চিত্রের সাফল্য একটি সম্ভাবনা হয়ে উঠল। এভাবে বর্ণনা যে চলচ্চিত্রের শিরোধার্য হয়েছিল এতকাল, তাকে যেন দৃশ্যের কাছে খানিকটা জায়গা ছেড়ে দিতে হলো। এমনকি ডিজিটাল প্রযুক্তির ভেতর দিয়ে শব্দের দৃশ্যময়তা বা সাউন্ড স্পেকটেকল কখনো কখনো বর্ণনাকে পেছনে ফেলে দিল। একজন গবেষক লিখেছেন, সংলাপ এবং সঙ্গীতের মতো আখ্যানমূলক সাউন্ড এফেক্ট গুলোর জন্য মূলত ব্যবহৃত হচ্ছিল সামনের স্পিকার, আর নতুন ধারার যে দর্শনীয় সাউন্ড এফেক্ট গুলি, তাদের বাহন হয়ে উঠেছিল সারাউন্ড স্পিকার। বিশেষ করে নিচু কম্পাঙ্কের শব্দগুলিকে বাড়িয়ে তোলার বিষয়ে বেশি বেশি জোর দেওয়া হচ্ছিল।
এভাবে রক সঙ্গীতের যে চড়ে ওঠা আবহ তাকে বিশদভাবে প্রতিবিম্বিত করা হচ্ছিল। গেল শতকের ৩-এর দশকে শব্দ চলচ্চিত্রে যুক্ত হলেও নন্দনতাত্ত্বিক আলোচনায় সে গুরুত্বপূর্ণ পায়নি খুব একটা। আন্দ্রে বাজার মতন বাস্তববাদী তাত্ত্বিক শব্দকে বাস্তবে বাহন হিসেবে ততটা গুরুত্বপূর্ণ বলে ভাবেননি, যতটা ভেবেছিলেন মিজোসিন বা ডিপ ফোকাসকে। ৭০ বছর পর এই শতকের গোড়া থেকে ডিজিটাল প্রযুক্তির ভেতর দিয়ে জনপ্রিয় চলচ্চিত্রে শব্দ বাস্তবের বাহন বর্ণনার চেয়ে কখনো কখনো গুরুত্বপূর্ণ হয়ে উঠল। এই যে বাস্তবতা এবং বর্ণনার একাধিপত্যের ছন্দপাত, এর নানা রকম প্রতিক্রিয়া হয়েছে গোড়াতে। সিনেমার মৃত্যুর ঘোষণা করেছেন কেউ কেউ। ম্যাককয়েল লিখেছেন, একেবারে সিনেমা না হলেও আখ্যানমূলক সিনেমার মৃত্যু বিষয়ক উদ্বেগ এখন ব্যাপকভাবে উপস্থিত। তার কথার সপক্ষে প্রমাণের অভাব নেই, অন্তত ছিল না ০ দশকের গোড়ায়। একজন চলচ্চিত্র সমালোচক লিখেছেন, আখ্যানকে বিসর্জন দিয়ে দর্শনীয় কিছু সৃষ্টি করার জন্য সাইবার ফোবিক চলচ্চিত্র ডিজিটাল প্রযুক্তির উপর যেভাবে নির্ভর করে, তার ফল হিসেবে দৃশ্যের ক্ষমতাকে অনেক বাড়িয়ে উপস্থাপন করা হচ্ছে। অথবা একজন চলচ্চিত্র নির্মাতা স্বয়ং বলছেন, আজ সিনেমার প্রতিটি একক শট এবং আখ্যানের পেছনে যে উদ্দেশ্য এবং চিন্তা থাকে তাকে বাদ দিয়ে শেকড়হীন গ্রন্থনহীন ছবিসমূহ, যা তাদের দর্শনীয় গুণগুলিকে ক্রমাগত ফাঁপিয়ে তুলে হিংস্রভাবে প্রভাবিত করতে চায়, তাদেরকে গ্রহণ করা হচ্ছে। আবার লেভ ম্যানোভিচের মতন তাত্ত্বিকেরা বলার চেষ্টা করেছিলেন যে সিনেমা বরং তার আদি উৎসেই প্রত্যাবর্তন করে চলেছে। ম্যানোভিচের যুক্তি ছিল, সিনেমা হচ্ছে মানুষের সব রকম চলচ্চিত্র নির্মাণ চেষ্টার উত্তরাধিকারী, আর চলচ্ছবি নির্মাণের সকল প্রচেষ্টা মুভি ক্যামেরার উদ্ভাবনের আগে হাতে আঁকা ছবিকে ঘিরেই আবর্তিত হয়েছিল। অষ্টাদশ শতাব্দী থেকে ১৯বিংশ শতাব্দী পর্যন্ত যত যন্ত্র, ফেনাকিস্টোস্কোপ, থমাট্রোপ, প্রাক্সিনোস্কোপ, জুট্রোপ, এরা প্রত্যেকটিতে মানুষ যে হাতে আঁকা ছবি ব্যবহার করেছে, করে তাদেরকে চলমান দেখতে চেয়েছে। তারপর ১৯বিংশ শতাব্দীর শেষ দশকে এসে চলমান ফটোগ্রাফের ভেতর দিয়ে চলচ্চিত্রে পৌঁছলে মানুষ উঠে পড়ে লেগেছিল হাতে আঁকা ছবির সাথে চলমান ছবির সকল সম্পর্ক ছিন্ন করে তাকে চলমান বাস্তবের নিখুঁত প্রতিরূপ নির্মাণের কাজে লাগাতে। এক ধরনের অভিযোগের এবং উন্নাসিকতার আঙুল তুলে ম্যানোভিচ লিখেছেন, সিনেমার জন্ম সেই একই তাড়না থেকে যা প্রকৃতিবাদ, আদালতের শ্রুতিলিখন এবং মোম জাদুঘরের জন্ম দিয়েছিল। সিনেমা হচ্ছে সূচকের শিল্প, এটি একটি পদচিহ্ন থেকে শিল্প সৃষ্টির একটি প্রচেষ্টা, মানে বাস্তবের অনুলিখন হচ্ছে সিনেমার প্রধান ম্যান্ডেট। আর চিত্রকলার সাথে চলমান ছবির যে সম্পর্ক, তাকে মানুষ ইজারা দিয়ে দিয়েছিল অ্যানিমেশন ছবির কাছে, এই হচ্ছে তার মত। এখন ডিজিটাল প্রযুক্তির কল্যাণে সে আবার ফিরছে চিত্রের কাছে, তার আদি উৎসে। একথার পক্ষে তার বড় যুক্তি কিন্তু সিজিআই এর শ্বাসরুদ্ধকর এবং ফটোরিয়ালিস্টিক দৃশ্য নির্মাণের সাফল্য নয়, বরং এই বিষয়টি যে ডিজিটাল প্রযুক্তিতে আলোকচিত্র মূল বিষয়ের কোনো দৈহিক ছাপ সংরক্ষণ করে না, বরং ডিজিটাল স্মৃতিতে কিছু বাইনারি সংখ্যার সমন্বয়কে সংরক্ষণ করে। এই সংরক্ষিত স্মৃতি অন্য আর সব ডাটা ফাইলের মতোই ব্যাপার, অর্থাৎ টেক্সট, হাতে আঁকা ছবি, চলমান ছবি, শব্দ, কম্পিউটার জেনারেটেড ইমেজ সবই আসলে এরকম বাইনারি সংখ্যার সমন্বয়, এবং তাদেরকে মানুষ ইচ্ছে মতো পরিবর্তন করতে পারে। ফলে বাস্তব জগতের বিষয়বস্তুর সাথে ডিজিটাল ফরম্যাটে সংরক্ষিত ছবি অখণ্ড সূচকমূলক সম্পর্কটি আর থাকে না, বরং হাতে ধরে তাকে যে কোনোভাবে পরিবর্তনের সম্ভাবনায় চিত্রকলার সাথে তার নৈকট্যটি পুনঃস্থাপিত হয়। তার ভাষায়, সনাতন চলচ্চিত্র নির্মাণের যেখানে লাইভ অ্যাকশন ফুটেজকেই অপরিবর্তিত রেখে দেওয়া হতো, সেখানে এখন সে আরো যুক্ত করার, অ্যানিমেট করার এবং রূপান্তর করার রসদ হিসেবে কাজ করে। ফলে যে দৃশ্যগত বাস্তববাদ আলোকচিত্রের প্রক্রিয়ার অনন্য বৈশিষ্ট্য, তাকে বজায় রাখার পাশাপাশি চলচ্চিত্র এমন এক নমনীয়তা অর্জন করে যা আগে কেবল চিত্রকলা এবং অ্যানিমেশনে সম্ভব ছিল। অ্যানিমেশন থেকে জন্মলাভ করে সিনেমা অ্যানিমেশনকে তার প্রান্ত সীমায় ঠেলে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে অ্যানিমেশনেরই এক বিশেষ রূপে পর্যবসিত হয়েছে। আরেকটি বিষয় খুব আলোচিত হতে শুরু করে ডিজিটাল প্রযুক্তির প্রসার শুরু হবার পর, সেটি ছিল সিনেমা থিয়েটারের মৃত্যু। নানা রকম ব্যক্তিগত ডিজিটাল ডিভাইস বাজারে আসতে শুরু করলে এবং প্রথমে অফলাইন কন্টেন্ট এবং পরে ইন্টারনেটের গতি বৃদ্ধি পেলে অনলাইন স্ট্রিমিং, অন ডিমান্ড ইত্যাদি পদ্ধতিতে ছবি দেখার যে সুযোগ, তা সিনেমা হলের দর্শক এমনকি এমন সংখ্যায় কমিয়ে দেবে
যে সিনেমা হলে ব্যবসা আর বাস্তবসম্মত থাকবে না, এই হচ্ছে প্রকল্প। এর শুরুর বিষয়ে যে নতুন আগ্রহ, তাকে এভাবে ন্যায্যতা প্রদান করা যায় যে আমরা হয়তো তার শেষ অবস্থাটি দেখছি, শিগগিরই বড় পর্দার ছবি একটি সাধারণ বিষয়ের পরিবর্তে একটি ব্যতিক্রম হয়ে উঠবে, লিখছেন একজন আলোচক। এই প্রকল্পের পক্ষে বিপক্ষে এখনো অনেক যুক্তি, তথ্য উপাত্ত আদান প্রদান চলছে। বাস্তবতা হচ্ছে একক থিয়েটারে সিনেমা হল বাতিল হয়ে যাচ্ছে প্রায়, কিন্তু তার বদলে গড়ে উঠেছে সিনেপ্লেক্স সংস্কৃতি। নতুন ভোগের যে নাগরিক প্যাকেজ, তার সাথে যুক্ত এক নতুন চলচ্চিত্র প্রদর্শন সুবিধা। এর ব্যবসায়িক উপযোগিতা এমনকি প্রান্তিক ভূগোলেও এখন পরীক্ষিত। কিন্তু আমাদের আগ্রহের বিষয়টি এমন যে অন্যান্য আরো নানা বিষয়ের সাথে সিনেপ্লেক্সের ছবি দেখতে যাওয়ার একটি বিশেষ আকর্ষণ তার স্পেকটেকেলের উৎকর্ষ। এখানে ছবি প্রেক্ষাপনের মান, শব্দের অতিবাস্তব অভিজ্ঞতা যে আকর্ষণ সৃষ্টি করতে সক্ষম হয়, সেটি নানা রকম ব্যক্তিগত উপভোগে এমনকি হোম থিয়েটারে সুলভ নয়। এখন চলচ্চিত্র নির্মাণের সময় এই সিনেপ্লেক্স অভিজ্ঞতার দিকটি মনে রাখা হয় এবং সিনেপ্লেক্সের স্পেকটেকেল পুনরুৎপাদনের কারিগরি সক্ষমতা তার একটি প্রধান বিপণন বিনিয়োগ। এ ধারায় দৃশ্যগত এবং শব্দগত স্পেকটেকেল দুধারারই উৎকর্ষ প্রসঙ্গে চলচ্চিত্র নির্মাতা এবং বিপণন প্রতিষ্ঠান এবং সিনেপ্লেক্স সকলেই এই দিকটি ধরে প্রচারণা চালিয়ে থাকেন। এভাবে চলচ্চিত্রের বর্ণনার এক ধরনের পদোন্নতি ঘটে কিনা সেটি ভেবে দেখার বিষয়। কারণ দর্শককে একটি ছবি আবহ উৎকর্ষ, দৃশ্য ও শব্দ যা বর্ণনার অনুঘটক নয়, বরং নিজেরাই স্বাধীনভাবে ভোগ্য বিষয় প্ররোচিত করা হচ্ছে এবং দর্শকরা একটি মাত্রা পর্যন্ত বিষয়টিকে চলচ্চিত্র উপভোগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে বিবেচনা করছেন। কিন্তু দৃশ্য বনাম বর্ণনার এই যে তর্ক, ডিজিটাল সিনেমা তাকে অতিক্রম করে বহুদূর অগ্রসর হয়েছে গত 2 দশকে। এই তর্কটিকে আমরা হয়তো মনে রাখবো একটি ভিত্তি হিসেবে, যার উপর নতুন চলচ্চিত্রের ডিসকোর্স স্থাপিত হয়েছিল। অথবা এই তর্ক তত নতুন নয় যতটা আমরা মনে করছি, কারণ লুমিয়ার ভাইদের ট্রেন স্টেশনে পৌঁছানো এবং কারখানার ছুটির বর্ণনা আর মেলিয়েসের চাঁদে রকেট পৌঁছানোর দৃশ্য কি এই তর্কের সমান্তরালে স্থাপিত হতে পারে না? আরো ভেবে এরকম বলা যায় যে সকল দৃশ্যই শেষ পর্যন্ত বর্ণনাকে এগিয়ে নেয়, দৃশ্যের আপাত সার্বভৌমত্বের মধ্যেই দর্শক নির্মাণ করে নেয় নিজস্ব বর্ণনা, যেভাবে একটি বহু স্তরের ভিডিও গেমের কার্যকারণের সাথে যৌক্তিক কথোপকথন করেন খেলোয়াড়রা। গুরুত্বপূর্ণ বিষয়টিও যে চলচ্চিত্রের যে সাম্প্রতিক প্রবণতাগুলো, যার অনেকগুলোকে আমরা হয়তো ডিজিটাল বিশেষণটি প্রয়োগ করব, তারা যে বাস্তবতার মধ্যে উৎপাদিত হয় এবং তাদের জীবনকালে যে বাস্তবতাকে তাদের মোকাবেলা করে তাদের সাথে মিলিয়ে তাদেরকে পাঠ করা হয়, সেটি গুরুত্বপূর্ণ। এর মধ্যে দৃশ্যগত উত্তেজনার দিকটি রয়েছে কম্পিউটার এবং নানা ডিভাইস ভিত্তিক গেম, টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত খেলাধুলা, যুদ্ধ এবং সংঘাত, রিয়ালিটি শো, সিসিটিভিতে পর্যবেক্ষণ এবং পর্যবেক্ষিত হওয়া, এবং মোবাইল ভিত্তিক জীবনযাপনের নানা চ্যালেঞ্জ ও বিনোদন। সন্টাগ বলেছিলেন, বিশ্বের সকল কিছুকে সম্ভাব্য সকল কোণ থেকে দেখা। নতুন এই সময়ে এই সর্বব্যাপিতা অর্জন করতে চলচ্চিত্রকে এইসব মোকাবেলার ভেতর দিয়ে যেতে হবে। এ তো সহজসাধ্য, সহজে বোধ্য। এই মোকাবেলায় চলচ্চিত্রের কিছু নতুন শাখা বিস্তারের কথা আলোচনা করা যেতে পারে। এসব শাখার কোনোটি নতুন চলচ্চিত্রে একেবারে মৌলিকভাবে আবির্ভূত হয়ে থাকতে পারে, আবার কোনোটি ছিলই চলচ্চিত্রে, নতুন সময়ে তার সম্ভাবনা প্রসারিত হয়েছে মাত্র। এর প্রথমটি হচ্ছে ডিজিটাল বাস্তবতা এবং কিভাবে নতুন প্রামাণ্যচিত্রে এই বাস্তবতা ব্যবহৃত হচ্ছে সেই বিষয়টি। লেভ ম্যানোভিচ তুলেছিলেন ডিবি বাস্তবতার কথা। তিনি দেখিয়েছিলেন যে ডিজিটাল হালকা প্রযুক্তি যে বড় কাজটি করেছে, সেটি হচ্ছে চলচ্চিত্রকে সে একটি ভারী, আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতা থেকে মুক্তি দিয়েছে। সেলুলয়েডের সিনেমা দেখার এবং বর্ণনার মধ্যে যে দূরত্ব এবং বিযুক্তির ব্যাপারটি রয়েছে, সেটি তার ভারী এবং দুর্মূল্য সরঞ্জামের কারণেই প্রাথমিকভাবে। তারপর তারা হয়তো প্রথা এবং ব্যাকরণের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল কখনো। হালকা সস্তা ডিজিটাল ভিডিও নতুন কিছু করতে আগ্রহী এবং সাহসী চলচ্চিত্রকারদের অনুপ্রাণিত করেছিল। ম্যানোভিচ উদাহরণ হিসেবে ডগমা 95 এর সেলিব্রেশন বা মাইক ফিগিসের টাইম কোডের মতো ছবির কথা বলেছেন। তিনি লিখেছেন যে তারা একাধিক প্রায় হাতে ধরা সস্তা ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে এমন চলচ্চিত্র নির্মাণ করেন যাদেরকে প্রামাণ্যচিত্রের ঘরানার বলে শনাক্ত করা যায়। ডিভি যন্ত্রপাতি চলচ্চিত্রকারকে অভিনেতার খুব কাছে। আক্ষরিক অর্থে এই ঘটনাটি যখন উন্মোচিত হতে থাকে,
তখন তার ভেতরে থাকতে সাহায্য করে। আসলে এই অনানুষ্ঠানিকতা বহু নতুন চলচ্চিত্র নির্মাতাকে ব্যাপকভাবে উজ্জীবিত করেছে নানা ধরনের নিরীক্ষায়। সেলুলয়েডের আনুষ্ঠানিক শুটিং এর মতো ডিজিটাল সিনেমায় ক্যামেরার সামনে এবং পেছনে বলে আলাদা ধারণার কোনো উপস্থিতি নেই, বরং কতগুলো চিত্রায়ন জোন আমরা শনাক্ত করতে পারি। এটি ঘটে এ কারণে যে শুটিং হতে পারে একাধিক ক্যামেরায়, এমনকি কোনো কোনো ক্যামেরার চরিত্রদের শরীরেই আটকানো থাকতে পারে। পূর্ণ ডিজিটাল প্রযুক্তি এখন প্রি প্রোডাকশন, প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশনের একরৈখিক সময়ানুবর্তিতাকে বাতিল করে দিয়েছে। এভাবে চলচ্চিত্র অনেক বেশি অনানুষ্ঠানিক হতে পেরেছে। ইম্প্রোভাইজেশন এবং ইন্সপিরেশন এখন একটি কারখানা সুলভ কর্মযজ্ঞের অনেকটা জায়গা নিয়ে নিতে পেরেছে। এ প্রসঙ্গে নিজের আগের একটি লেখা থেকে যদি আমি বলি, আমাদের মনে পড়বে 90 দশকের ডগমা 95 এর কথা। ডগমা ঘোষণাপত্রের অন্যতম প্রবক্তা পরিচালক থমাস ভিন্টেনবার্গের 1998 এর ছবি ফেস্টেন। সে সময়কার ডিভি ক্যামেরায় যে মেজাজে ছবিটি শুট করা হয়েছিল তার মধ্যে একটি আশ্চর্য ক্যাজুয়াল ব্যাপার ছিল, যেন দর্শক সর্বত্র আছেন আবার কোথাও নেই। আবার আমরা সরাসরি কাহিনীটি দেখি না, বরং যেমন যেখানে ঘটনা ঘটছে সেখানে আমরা উপস্থিত হই। আমরা যা শুনি তা যেন আমাদেরকে বলা হয় না, বরং আমরা যেন হঠাৎ শুনে ফেলি। অথচ এও মনে হয়, এরকমও বোধ হয় যে আমরা বিশেষ কেউ, আমাদেরকে এক ধরনের সুবিধাজনক প্রবেশাধিকার দেয়া হচ্ছে এমন ঘটনায় যা আপাতত উন্মুক্ত নয়। অথবা এই ডগমা আন্দোলনেরই আরেক প্রবক্তা লা ভন ট্রিয়ারের ডগভিল ছবিটির কথাই বিবেচনা করি না কেন, একটি নাটকের স্টেজে যেন ছবিটি অভিনীত হচ্ছে। নিকল কিডম্যান এবং তার সহ-অভিনেতারা যে স্পেসে তাদের কাজ করে যাচ্ছেন, সে স্পেসটি আমাদেরকে চলচ্চিত্রের সৃষ্টির সকল বিভ্রমের কথা সারাক্ষণ মনে করিয়ে দিচ্ছে, যেন দর্শকরা সেই স্পেসে ঢুকে পড়েন এবং অভিনেতা ও পরিচালকের সাথে চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়াটিকে যাপন করেন। ইরানের আব্বাস কিয়ারোস্তামির 10 কিংবা মানিয়া আকবরীর 20 ফিঙ্গার্স এরকম কাজের বলিষ্ঠ উদাহরণ। চলচ্চিত্র বাস্তবের নমুনা সংগ্রহ করেই সন্তুষ্ট থেকেছিল সেলুলয়েডের যুগে। ডিজিটাল ভিডিওর সস্তা সংরক্ষক আধার এখন তাকে দিয়েছে বাস্তবের বিরামহীন ধারণের সক্ষমতা। স্টিভেন স্পিলবার্গের শোয়া ফাউন্ডেশন হলোকাস্টের যে প্রামাণ্যকরণ সংরক্ষিত করেছেন তা দেখে শেষ করতে একজন মানুষের 40 বছর সময় লাগবে। অথবা আমরা ভাবি না কেন সারা বিশ্ব জুড়ে যে সিসিটিভি ইমেজ ধারণ করা হচ্ছে অবিরাম, তার দৃশ্য ভান্ডারের কথা। 2017 সাল নাগাদ সারা পৃথিবীতে কমপক্ষে 24 কোটি সিসিটিভি ক্যামেরা স্থাপিত হয়েছিল। অথবা ভাবা যেতে পারে কোটি কোটি কম্পিউটারে সংরক্ষিত ওয়েবক্যামে ধারণ করা ভিডিও ফুটেজের কথা। এসব অবিরাম এবং সম্পূর্ণ ধারণ এক নতুন চলচ্চিত্রিক বাস্তবতার জন্ম দিচ্ছে। এমন এক বর্ণনা সৃষ্টি হচ্ছে যা মানুষের অভিজ্ঞতায় নতুন। কারণ ম্যানোভিচের ভাষায় একটি নাটক, একটি উপন্যাস, একটি আখ্যানমূলক পেইন্টিং অথবা আলোকচিত্র কয়েকটি দরকারি দৃশ্যের মধ্যে সপ্তাহ, বছর, দশক, এমনকি মানব অস্তিত্বের কয়েক শতককে সংকুচিত করে ফেলে। যা দরকারি নয় তাকে বাদ দেয়া হয়, যা দরকারি তাকে ধারণ করা হয়। কেন? আখ্যানমূলক শিল্প সবসময় গ্রহণকারী যেমন একজন মানুষ এবং সংরক্ষণ মাধ্যম এদের ক্ষমতার দ্বারা সীমাবদ্ধ ছিল। ডিজিটাল হার্ডওয়্যার, স্টোরেজ মিডিয়া বা সংরক্ষণ মাধ্যমের সীমাবদ্ধতাটিকে প্রায় বাতিল করতে পেরেছে। বাস্তবের এই খান্তিহীন ধারণ সৃজনশীল মানুষকে নতুন বর্ণনার সম্ভাবনা সম্পর্কে উৎসাহী করে তুলেছে। আবার চলমান ছবির এই অবাধ গমন, মানুষের প্রাইভেট স্পেসের ধারণার সঙ্গে এর সংঘাত, নতুন ইমেজ রাজনীতি মেধাবী সংবেদনশীল মানুষকে ভাবিত করছে। এভাবেই অবধারিতভাবেই নতুন চলচ্চিত্র নির্মিত হচ্ছে। চীনের নির্মাতা জু বাং শুধু সার্ভেইলেন্স ফুটেজ ব্যবহার করে নির্মাণ করেছেন তার চলচ্চিত্র ড্রাগন ফ্লাই আইস। ইন্টারনেট থেকে সংগ্রহ করা প্রায় 10,000 ঘন্টার সার্ভেইলেন্স ফুটেজকে সম্পাদনা করে 81 মিনিটের যে ছবিটি তিনি নির্মাণ করেছেন, তিনি নিজেকে একজন খ্যাতিমান ভিজুয়াল আর্টিস্ট বলে থাকেন। এই ছবিটিকে আমরা প্রামাণ্য চিত্র অথবা কাহিনী চিত্র কি বলবো তা নিয়ে তর্ক করা যেতে পারে, কারণ এই ফুটেজ সম্পাদনার প্রক্রিয়ায় একটি কাহিনী তৈরি করেছেন বাং। অভিনেতাদের কণ্ঠস্বর ব্যবহার করে যে গল্পটি তিনি তৈরি করেছেন সেটি একটি সাধারণ সোপ অপেরার চেয়ে বেশি কিছু নয়। কিন্তু তার চেয়েও বড় কথা, এর বর্ণনা যা দর্শককে গ্রহণ করতে উদ্বুদ্ধ করা হয় তা যে অ্যাকচুয়ালিটি ফুটেজ ব্যবহার করে তাকে নির্মাণ করা হয়েছে তা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এভাবে যে শিল্প বিভ্রম সৃষ্টি হয় তার প্রথাগত নন্দনতাত্ত্বিক সাফল্য নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু বাং বলছেন অন্য কথা। আমাদেরকে যে লক্ষ্য করা হচ্ছে
এই বিষয়টিতে আমরা আরো বেশি অভ্যস্ত হয়ে উঠছি। ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে লক্ষ্য করা, নিয়ন্ত্রণ করা এবং নজরদারি করার বিরুদ্ধে যে সচেতনতা সৃষ্টি হয়েছিল তা ম্লান হয়ে যাচ্ছে। আজকের আধুনিক বিশ্বে কোনো সত্যিকারের গোপনীয়তা নেই। এই ড্রাগন ফ্লাই আইস ছবিটি দ্য ট্রুম্যান শো এর একটি প্রমাণ। এই বিশ্ব হচ্ছে একটি বিরাট মঞ্চ এবং এর যেখানে কোনো মানুষ আছে সেখানেই নজরদারি ক্যামেরা কি ঘটছে তার প্রামাণ্যকরণ করছে। বাং তার ছবিকে তুলনা করেছেন 1998 সালের দ্য ট্রুম্যান শো নামের ছবিটির সাথে, যেখানে দেখানো হয় যে একজন মানুষের পুরো জীবনটাই আসলে একটি টেলিভিশন রিয়ালিটি শো। সত্যিকার অর্থে বাং ইমেজ রাজনীতির একটি দিককে তুলে ধরতে যে আঙ্গিকটি বেছে নিয়েছেন সেটি ডিজিটাল ভিডিওর বাস্তবতা বা সততা বিষয়ক বিতর্কের পুরনো অধ্যায়। ল্যান্ডসম্যান লিখেছিলেন, প্রামাণ্যচিত্র যার রয়েছে বাস্তবতার সাথে এক বিশেষ সুবিধার সম্পর্ক, সে প্রায় ডিজিটাল হাত সাফাইয়ের এই যুগে জ্ঞানতাত্ত্বিক অবিশ্বাস এবং সন্দেহ নিয়ে যে উত্তপ্ত বিতর্ক তার কেন্দ্র হয়েছে। ডিজিটাল প্রামাণ্যচিত্র বিষয়ে যে বিদ্যমান পাণ্ডিত্য তার বেশিরভাগই প্রামাণ্য সত্যের ওপর এবং ডিজিটাল দৃশ্যমালার যে সত্তাতাত্ত্বিক অবস্থান তার দ্বারা এর বিপ্লবাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ঝুঁকির ওপর একই রকম গুরুত্ব আরোপ করছে। সত্য, প্রমাণ অথবা দলিল হিসাবে ইমেজের যে ইতোমধ্যে ভীষণভাবে অনিশ্চিত অবস্থান, ডিজিটাইজেশন তার যে পরিবর্তন আনতে পারে তাকে ব্যাখ্যা করতে সচেষ্ট হচ্ছে। অর্থাৎ ডিজিটাল ইমেজ যে অসীম সম্ভাবনা তাই সত্য, সাক্ষ্য বা প্রমাণের উপাদান হিসেবে তার অবস্থানকে নাজুক করে তুলতে পারে। অথচ আমরা দেখতে পারি যে ডিজিটাল ইমেজের একই গুণগুলিকে ব্যবহার করে প্রামাণ্যচিত্র সত্য বিনির্মাণের নতুন দিগন্ত উন্মুক্ত করছে। 1968 সালের আমেরিকার ডেমোক্রেটিক দলের কনভেনশনের উপরে তৈরি প্রামাণ্যচিত্র শিকাগো 10-এ ঐতিহাসিক ফিল্ম ফুটেজের সাথে রোট্রোস্কোপ করা অ্যানিমেশন যুক্ত করে কাজ করা হয়েছে। এভাবে অ্যাকচুয়ালিটি ফুটেজের ঘাটতি পূরণ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি প্রামাণ্যচিত্র ওয়ার্লডস উইথ বাশির এর ক্ষেত্রে পুরো ছবিটি নির্মিত হয়েছে অ্যানিমেশন আর ভিডিও সাক্ষাৎকারকে অ্যানিমেট করার ছবি দিয়ে। আব্বাস কিয়ারোস্তামি উগান্ডার শিশুদের উপর এবিসি আফ্রিকা নামে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলেন। এই ছবি নির্মাণের পূর্ব প্রস্তুতি হিসেবে কিয়ারোস্তামি ও তার সহকারী সাইফুল্লাহ সামাদিয়ান দুটি ডিজিটাল হ্যান্ডিক্যাম নিয়ে প্রচুর খসড়া ছবি তুলেছিলেন। এসব ছবি দেখার পরে তারা আর 35 মিলিমিটার ফিল্ম ক্যামেরায় শুট করার প্রয়োজন বোধ করেননি। এই 20 ঘন্টার ফুটেজ সম্পাদনা করেই পরে তারা নির্মাণ করেছিলেন এবিসি আফ্রিকা। এ প্রসঙ্গে কিয়ারোস্তামি বলেছেন, আমার মনে হয়েছিল যে 35 মিলিমিটার ক্যামেরা আমরা এবং ওখানকার মানুষ উভয়কেই সীমাবদ্ধ করে ফেলবে এবং সেখানে ভিডিও ক্যামেরা সত্যকে সকল কোণ থেকে তুলে ধরেছিল এবং সে সত্য জাল নয়। আমার জন্য এই ক্যামেরা ছিল একটি আবিষ্কার, ঈশ্বরের মতো সে সর্বব্যাপী, সর্বত্র বিরাজমান। এই ক্যামেরা 360 ডিগ্রি ঘুরতে পারে এবং এভাবে সত্য, চরম সত্যকে হাজির করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে ডিজিটাল ভিডিও সত্য বিনির্মাণ প্রকল্পে এক দ্বিমুখী সংযোজন। সম্ভবত প্রশ্নটি শেষ পর্যন্ত নির্মাতার উদ্দেশ্য, এজেন্ডা এবং রাজনীতির সাথে সম্পৃক্ত। ডিজিটাল নিরীক্ষার প্রসঙ্গ। নিরীক্ষামূলক চলচ্চিত্রকে আমরা এই আলোচনায় প্রায় উজ্জ্বল রেখেছি এ পর্যন্ত এবং এক পর্যায়ে লিখেছি যে সে প্রান্তিক এবং তার উপাত্ত চলচ্চিত্র বিষয়ক সাধারণ বিশ্লেষণকে প্রভাবিত করে না। কিন্তু ডিজিটাল চলচ্চিত্রে একটি বিশেষ প্রেক্ষাপটে নিরীক্ষার প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেটি দুদিক থেকে চলচ্চিত্রের একটি বিশেষ প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। প্রথমত, আমরা দেখতে পাই যে ডিজিটাল নন্দন তত্ত্বের একাধিক সম্ভাবনা আদি নিরীক্ষামূলক চলচ্চিত্রের মধ্যে নিহিত ছিল। দ্বিতীয়ত, সাম্প্রতিক নিরীক্ষামূলক চলচ্চিত্র কেবল প্রাপ্য প্রযুক্তি হিসেবেই ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে না, বরং সে এই প্রযুক্তি ব্যবহারের নতুন এক শিল্প অভিব্যক্তি হয়ে উঠেছে। এ প্রস্তাব ব্যাখ্যার দাবি রাখে। আমার লেখা থেকেই বলছি, সেই 19 শতাব্দীর শেষের দিকে এডওয়ার্ড ময়ব্রিজ যে সিরিজ ফটোগ্রাফি নিয়ে নিরীক্ষা করেছিলেন তখনও আসেনি কিন্তু চলচ্চিত্র। সে নিরীক্ষাকেই মিডিয়া আর্টের সূতিকাগার বলতে চাওয়া হয়েছে। পরে 20 শতকের মূলধারার ন্যারেটিভ চলচ্চিত্রের বিপরীতে যেসব চলচ্চিত্র প্রচেষ্টা হয়েছে তাদের মিডিয়া আর্টের মর্যাদা দিতে চাওয়া হয়েছে। শব্দের আবির্ভাব, সম্পাদনা, নানা সৃজনশীল কৌশল, নানা ধরনের অপটিক্যাল ইফেক্ট মিলে চলচ্চিত্রের মধ্যে নানা নিরীক্ষার সুযোগ তৈরি করেছে। এই সুযোগ নিয়েছিলেন স্টুডিও সিস্টেমের বাইরের চলচ্চিত্রকাররা এবং অন্যান্য দৃশ্যশিল্পীরা। ম্যান রে, সালভাদর দালি অথবা ফ্যারন লেগার মতন শিল্পীরা চলমান ছবিকে নানাভাবে ব্যবহার করেছিলেন তাদের অভিব্যক্তির জন্য। অন্যদিকে আইজেনস্টাইন, জিগা ভেরতভ, ফ্রিদ ল্যাং, লুই বুনিয়েল চলচ্চিত্র শিল্পের ভেতরে থেকেই নানা নিরীক্ষার প্রান্তিক শিল্প জগৎ সৃষ্টি করেছিলেন।
এভাবে চলচ্চিত্রের সকল ধরনের অফবিট ব্যবহারকেই মিডিয়া আর্টের সাথে সম্পৃক্ত করা হয়েছে। সম্ভবত এ এক ফিরে দেখার ব্যাপার, কারণ পরে যা ঘটেছে তা হলো চলমান ছবি প্রযুক্তির ব্যাপক বদল, অথবা নতুন সকল প্রযুক্তির কেন্দ্রের মধ্যে অবস্থান নিয়েছে চলমান ছবি এবং আধার হয়ে উঠেছে সকল নতুন শিল্প প্রচেষ্টার। ম্যান রে, দালি বা লেগার মতন শিল্পীরা যে ভঙ্গুর বর্ণনা, অক্রমিক মন্তাজ, ইমেজের ওভারল্যাপ, পুনরাবৃত্তি, অপটিক্যাল বিভ্রম, এরকম যে আঙ্গিক এবং বিষয়গত নিরীক্ষা দিয়ে যাত্রা শুরু করেছিলেন, বলা হয়েছে যে সেগুলি ধারণার জটিল উত্তরাধিকারগুলিকে অতিক্রম করে চলচ্চিত্র, ভিডিও এবং ডিজিটাল শিল্পের পরবর্তী আন্দোলনগুলোর দিকে অগ্রসর হয়েছিল। ম্যানোভিচ ডিজিটাল ডাটা হিসেবে ইমেজকে যেভাবে হাতে ধরে পরিবর্তন করার কথা বলেছেন, এবং যেমনটা অ্যানিমেশন এবং রোট্রোস্কোপিং এর মতন ডিজিটাল পদ্ধতিতে লাইভ অ্যাকশন ইমেজের উপরে করা হয়, তার এক সমান্তরাল উদাহরণ আমরা পাই গত শতকের 3 আর 4 দশকে নিউজিল্যান্ডের চলচ্চিত্রকার লেন লে এর কাজে। তিনি ফিল্ম নেগেটিভের উপর হাতে আঁকা ছবি দিয়ে কাজ করেছিলেন। পুনরাবৃত্তি এবং লুপের মতন বিষয়গুলো আদি নিরীক্ষামূলক চলচ্চিত্রে বারবার এসছে। এটা কৌতূহল উদ্দীপক যে লুপ এবং পুনরাবৃত্তি কেবল ডিজিটাল ইমেজ নয়, ডিজিটাল ডাটা প্রসেসিং এরই প্রধান দুই কৌশল। এভাবে ডিজিটাল সিনেমার সাথে আদি নিরীক্ষামূলক চলচ্চিত্রের একটি প্রাথমিক স্তরের সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। ভিডিও প্রযুক্তির আবির্ভাব মিডিয়া আর্টকে নিয়ে গেছে তার সেই চরিত্রের দিকে যার ভেতর দিয়ে আজ হয়তো আমরা তাকে চিনতে পারি। সেসব গেল শতকের 6 দশকের কথা। মূলধারার টেলিভিশন বিকল্প এক দেখার জগৎ সৃষ্টি করার কৌশল হিসেবে ভিডিও প্রযুক্তিকে গ্রহণ করেছিলেন মিডিয়া আর্টিস্টরা। তারা নানামুখী ধারায় কাজ করেছিলেন। যেমন একটি ধারা ছিল রাজনৈতিক সামাজিক ইস্যুতে বিকল্প প্রামাণ্যচিত্র নির্মাণ। 1972-এর আমেরিকান নির্বাচনের আগে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের কনভেনশন নিয়ে এরকম একটি ছবি নির্মিত হয়েছিল। দেখার এই বিকল্প প্রতিবেশ নির্মাণের চেষ্টা কেবল প্রামাণ্যচিত্রে সীমাবদ্ধ থাকেনি, ন্যারেটিভ ভিডিও, সঙ্গীত ভিডিও এসব বিষয়কে নিয়েও কাজ করতে চেয়েছে। আর দ্বিতীয় যে বিষয়টি যুক্ত হয়েছিল অনেক ক্ষেত্রে তা হলো নতুন এই মাধ্যমটির প্রযুক্তিগত চরিত্রকে ব্যবহার করে নতুন ধরনের ইমেজ সৃষ্টির চেষ্টা। এ সময় থেকে ভিডিও আর্ট পথটি প্রচলিত হয়ে যায়। আর যে ব্যাপারটি ঘটে তা হলো প্রথাগত চলচ্চিত্র নির্মাণে আগ্রহী নন, কিন্তু চলমান ছবিকে আরো অনেক কিছুর সাথে নিজেদের অভিব্যক্তি প্রকাশের মাধ্যম করে তুলতে চান এমন মানুষেরা ভিডিও প্রযুক্তি ব্যবহার করতে শুরু করলেন। যেসব মাল্টিমিডিয়া স্থাপনা কর্ম তারা সৃষ্টি করতে শুরু করলেন সেগুলো বিভিন্ন গ্যালারিতে, মিউজিয়ামে এবং উন্মুক্ত স্থানে প্রদর্শিত হতে লাগলো। এখানে আবার দুটি ধারা দেখা গেল। একদল শিল্পী তাদের স্থাপনা কর্মে ভিডিও মাধ্যমে চলমান ছবিকে তারা প্রথাগত প্যারাডাইমের ভেতরে উপস্থাপন করতে লাগলেন। অন্য দলটি ভিডিওর চলমান ইমেজের ভেতর থেকে ধারণা ভিত্তিক নতুন শিল্প চেতনা এবং উপস্থাপনা নিয়ে নিরীক্ষা শুরু করলেন। দর্শকের সংবেদন, প্রতিক্রিয়া এবং অংশগ্রহণকে তারা ভিডিওর ব্যবহারে গুরুত্বপূর্ণ করে তোলার বিষয়টি নিয়ে ভাবতে শুরু করলেন। এ সময় প্রচলিত হয় কমিউনিটি ভিডিওর ধারণা, যার মাধ্যমে একটি জনগোষ্ঠী, হয়তো একটি সড়ক বা একটি মহল্লার মানুষেরা ভিডিওর ভেতর দিয়ে নিজেদের ভেতরে যোগাযোগ, সচেতনতা, প্রচারণা ইত্যাদি গড়ে তুলতে পারবেন। এইভাবে চলমান ইমেজের এক ধরনের গণতন্ত্রায়ন এবং সম্ভাবনার ক্ষেত্র সৃষ্টি হয়। চলমান ছবির এই ব্যাপক কার্যক্রমকে এক্সপ্যান্ডেড সিনেমা নামে আখ্যায়িত করা হয়েছিল সে সময়। প্রযুক্তির উন্নয়নের মধ্য দিয়ে ডিজিটাল ভিডিও, ইন্টারনেট এবং ইন্টারঅ্যাক্টিভ সফটওয়্যার কৌশল আবির্ভূত হলে এই শিল্প একসময় নিউ মিডিয়া আর্ট নামে পরিচিত হয়ে ওঠে। সময়ের দিক থেকে এরই মধ্যে নিরীক্ষামূলক চলচ্চিত্রের মূল প্রবণতা আন্ডারগ্রাউন্ড ফিল্ম, স্ট্রাকচারাল ফিল্ম প্রভৃতি যাত্রার ভেতর দিয়ে যায়। 9-এর দশকে নিউ মিডিয়া আর্ট প্রথমবারের মতন আর্ট গ্যালারিতে প্রদর্শিত হতে শুরু করে, আর নিরীক্ষামূলক চলচ্চিত্র এই শিল্প প্রক্রিয়ার মধ্যে প্রায় একীভূত হয়ে যায়। বলা যায় এক নতুন নিরীক্ষাধর্মী শিল্পের জন্ম হয়, যার সম্পর্কে লেভ ম্যানোভিচের দাবি হচ্ছে যে এই নতুন নিরীক্ষা দেখার এবং বাস্তবকে উপস্থাপনের এক নতুন আঙ্গিকের কথা বলে না, যেমনটি এতকাল বলে এসেছে নিরীক্ষামূলক চলচ্চিত্র, বরং সে হচ্ছে তথ্যগত অধিগত করার এবং তাকে নিজের কাজে লাগানোর নতুন নতুন পথ, এবং এর কৌশলগুলি হচ্ছে হাইপার মিডিয়া, ডেটাবেস, সার্চ ইঞ্জিন, ডেটা মাইনিং, ইমেজ প্রসেসিং, রূপকল্পনা, ভাব অনুকরণ প্রভৃতি। ম্যানোভিচের মতে নতুন সফটওয়্যার কৌশল সেই 2-এর দশকেই নিরীক্ষামূলক চলচ্চিত্রের কৌশলগুলোকে কম্পিউটার কোডে পরিণত করে এবং সাম্প্রতিক সময় ডিজিটাল মাধ্যমগুলিতে সেগুলিকে ব্যবহার করে পরামাধ্যম সমাজের জন্য নতুন নবতরঙ্গ সৃষ্টি করে।
ডিজিটাল স্ট্রাকচারাল সিনেমা নানা রকম ডিজিটাল আর্টিফ্যাক্টস যেমন গ্লিচ, নয়েজ, কম্প্রেশন ইত্যাদি নিয়ে কাজ করে। এসব হাতে গড়া ডিজিটাল সম্ভাবনার শিল্প অবয়ব রচনাটিকে চ্যালেঞ্জ করে। নানা রকম সফটওয়্যার অ্যালগোরিদম ব্যবহার করে ইমেজকে যেভাবে পরিবর্তন করা যায় এবং এভাবে যেসব ডিজিটাল আর্টিফ্যাক্ট সৃষ্টি হয় তাদের মধ্যকার আকস্মিকতা এবং র্যান্ডমনেস চলমান ছবিকে দেখার এক নতুন সৃষ্টির দিকে নিয়ে যায়। এই নতুন দেখার চেষ্টাই কিন্তু নিরীক্ষামূলক চলচ্চিত্রের আদি অনুপ্রেরণা। জিনম্যান বলছেন, এই নতুন শিল্প পুরনো আঙ্গিকের চলমান ছবির সাথে কোনো ঐতিহাসিক দূরত্ব তৈরি করে না, বরং চলমান ছবির নতুন প্রযুক্তিকে ব্যবহার করে দেখার নতুন আঙ্গিক দেখার আকাঙ্ক্ষাকেই প্রতিফলিত করে। তিনি দেখাচ্ছেন এই লক্ষ্য এবং বৈশিষ্ট্যগুলি যাদের প্রথম শনাক্ত করা গিয়েছিল ফিউচারিস্ট আর্টিস্টদের কাজে, হারিয়ে যাওয়া ফিল্মের উপর তাদের যে রং করা কাজগুলো, রুটম্যানের কাঁচের জিনিসের উপরে রঙের কাজ এবং লেই ও ম্যাকলারেনের সরাসরি অ্যানিমেশন, তারা সংশ্লিষ্ট সাউন্ড ট্র্যাকের উদ্ভাবনের ভেতর দিয়ে শ্রবণ ক্ষেত্রে বিস্তৃত হয়ে চলচ্চিত্র নির্মাণের যন্ত্রকৌশলের দ্বারা বেড়ে উঠে জীবন্ত চলমান ছবির অনুষ্ঠানে সম্প্রসারিত হয়ে সিনেমা বিকাশের ক্ষেত্রে একটি যোগসূত্র নির্মাণ করে। এর পরের প্রসঙ্গটি হচ্ছে ডিজিটাল স্লো সিনেমার। স্লো সিনেমার নামটি ডিজিটাল যুগের, যে স্পেকটেকল ডিজিটাল সিনেমার এক প্রধান সূচক, তারই প্রতিক্রিয়ায় স্লো সিনেমার জন্ম হয়েছিল এবং তার তাত্ত্বিক ভিত্তি রচিত হয়েছিল। অবশ্য একথা বলার মানে এই নয় যে ধীর গতির চলচ্চিত্র আগে ছিল না, বরং চলচ্চিত্র ইতিহাস ঘাঁটলে এমনটাই দেখা যাবে যে প্রথাগত বাণিজ্যিক চলচ্চিত্রের বিপরীতে যেসব প্রচেষ্টা, তার একটি বড় অংশই ধীর চলচ্চিত্রের ঘরানা। কিন্তু ধীর চলচ্চিত্র বা স্লো সিনেমা বলে একটি ব্যক্তিনিষ্ঠতা থেকেই আমরা প্রশ্রয় দিচ্ছি না, কেননা গতির ধারণাটি নিঃসন্দেহে ব্যক্তিগত, ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন এবং একই ব্যক্তির বোধেও তারা তাৎক্ষণিক মেজাজের সাথে সম্পর্কিত। এই ব্যক্তিনিষ্ঠতা এড়াতে স্লো সিনেমার প্রবক্তারা যে সংজ্ঞাটি হাজির করেছেন সেটি এরকম যে এ হচ্ছে এমন এক সিনেমা যে মেজাজ, শিল্পানুগতা এবং এক তীব্র হয়ে ওঠার সময়গততার বোধকে ঘটনার উপরে মর্যাদা দেয়। অন্তত 4টি আঙ্গিকগত বৈশিষ্ট্যের মধ্য দিয়ে এই বোঝাপড়াকে আরো গভীর করে তোলার চেষ্টা করা হয়েছে। এগুলি হচ্ছে লং টেকের বর্ণনা শৈলী, স্থির ক্যামেরা বা ধীর গতির ট্র্যাকিং শট, ক্যামেরার সামনে প্রোফিল্মিক অ্যাকশনের বন্ধর গতি এবং যে গতিতে বর্ণনার তথ্যগুলি উন্মোচিত হয় তাদের শ্লথতা। ফিরে দেখার প্রক্রিয়ায় চলচ্চিত্র ইতিহাসের অনেক প্রধান অতর যেমন আন্দ্রেই তার্কোভস্কি, রোবেয়ার ব্রেসো, ইয়াসুজিরো ওজু, মিকেলাঞ্জেলো আন্তোনিওনি, মিলোস রাকোস, শাতাল আকারমান প্রমুখের কাজ স্লো সিনেমার পুরনো নিদর্শন হিসেবে বিবেচিত হতে পারে। এমন সিনেমাকে গত শতকের উচ্চ আধুনিকতার কালে উচ্চ শিল্পের সাথে সংশ্লিষ্ট করে দেখা হয়েছে এবং মূলধারার বাণিজ্যিক বিনোদন চলচ্চিত্রকে নিচু শিল্প বলে ভাবা হয়েছে। এসব শ্রেণীকরণ পার হয়ে পুঁজিবাদী সমাজ পৌঁছেছে আধুনিকতা অতিক্রান্ত সময়ে। উত্তরাধুনিক ভোগ, নৈরাজ্য এবং ক্রিয়াময়তার ডিজিটাল প্রযুক্তির ভূমিকাটি প্রায় নির্ণায়কের। এর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে গতি যোগাযোগে, ভ্রমণে, খাদ্যে, বিনিয়োগে। এই গতির প্রতিক্রিয়ায় স্লো কালচারের আবির্ভাব, যার উদ্দেশ্য হচ্ছে সামগ্রিক জীবনযাপনে মন্থরতার সঞ্চার, বর্ধিত সময়গত কাঠামোগুলিকে বিলম্বিত পুঁজিবাদের দ্রুতায়িত গতির উদ্ধার করার জন্য। স্লো সিনেমাকে এই বৃহত্তর স্লো কালচারেরই অংশ হিসেবে দেখতে চাওয়া হয়েছে। নির্মাতারা যখন চলচ্চিত্রে তাদের প্রতিক্রিয়া নির্মাণ করতে গেছেন, তখন তারা পূর্বের উচ্চ শিল্পের, যা আর্ট হাউস সিনেমা নামে ইতিমধ্যে পরিচিত হয়েছে, সেখান থেকে অনুপ্রাণিত হয়েছেন। অথবা এমনও হতে পারে ডিজিটাল প্রযুক্তির সক্ষমতাকে কাজে লাগিয়ে তারা পূর্বসূরীদের কাজের নতুন ব্যাখ্যা এবং অবয়ব নির্মাণ করতে চাইলেন মাত্র। একথা বলার সময় মনে রাখি যে স্লো সিনেমার নির্মাতারা তাদের বিষয়ে এবং আঙ্গিকে অন্যান্য ব্যবহারে পরস্পর থেকে ব্যাপকভাবে স্বতন্ত্র, সুতরাং পূর্বসূরীদের কাজের সাথে তাদের কাজের ভিন্নতাও ব্যাপক। সাম্প্রতিক সময়ে স্লো সিনেমার প্রধান নির্মাতাদের মধ্যে রয়েছেন হাঙ্গেরির বেলাটার, তার সব ছবি অবশ্য সেলুলয়েডে শুট করেছেন, পর্তুগালের পেদ্রো কোস্তা, স্পেনের আলবার্তো সেরা, ইটালির মিকেলেঞ্জেলো ফ্রামান্তিনো, তুরস্কের নুরি বিলজে সিলান, ফিলিপাইনের লাভ ডিয়াস, তাইওয়ানের সাইমিং লিয়ান, থাইল্যান্ডের আপিচাটপং উইসেথাকুল প্রমুখ। ডিজিটাল প্রযুক্তির যে সক্ষমতাকে তারা কাজে লাগিয়েছেন তার প্রধান দুটি দিক হলো শটের দৈর্ঘ্যের এবং ইমেজ সংরক্ষণের কোনো সীমাবদ্ধতা না থাকা। ফিল্ম মুভি ক্যামেরার 10 মিনিটের স্টক একটি শটের দৈর্ঘ্যকে
এই সময়ের চেয়ে বড় হতে দিত না। ডিজিটাল ক্যামেরায় এই সীমাবদ্ধতা নেই। অন্যদিকে ডিজিটাল প্রযুক্তির প্রাথমিক সময়ে ধারণকৃত চলমান ছবি সংরক্ষণ ব্যয়বহুল ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে স্টোরেজ স্পেস খুবই সুলভ হয়ে গেছে, ফলে দীর্ঘ চলচ্চিত্রের সংরক্ষণ এখন আর কোনো সমস্যা নয়। সুতরাং হলিউডের এবং যে কোনো দাপুটে বাণিজ্যিক চলচ্চিত্রের যে প্রধান বৈশিষ্ট্য, দ্রুত সম্পাদনা, কাজ থেকে করা ফ্রেম এবং বহু ধরনের ক্যামেরা কাজ, তার প্রতিক্রিয়ায় চলচ্চিত্রিক বাস্তবতার এক প্রসারিত সংস্করণকে তারা উপস্থাপন করছেন। লং টেক এবং লং ন্যারেটিভের ভেতর দিয়ে রচিত এই বাস্তবতা আবার আন্দ্রে বাজার লং টেকের বাস্তবতা ধারণা থেকে ভিন্ন, কারণ বাজার লং টেক এবং ডিপ ফোকাস ফটোগ্রাফির ভেতর দিয়ে মূলত ভিজুয়াল ন্যারেটিভকেই বাস্তবের সাথে সম্পৃক্ত করতে চেয়েছিলেন। এভাবে দর্শক দেখার যে স্বাধীনতা উপভোগ করে তাকে ন্যারেটিভ সিনেমার চূড়ান্ত মোক্ষ বলে বিবেচনা করেছিলেন। কিন্তু ডিজিটাল স্লো সিনেমার লং টেল ন্যারেটিভকে প্রায় গৌণ করে তোলে এবং চলচ্চিত্রিক ইমেজের সাথে দর্শকের আদান প্রদানের পুরো প্যারাডাইমটিকেই নতুন করে মূল্যায়ন করতে চায়। সে বাস্তবকে ধারণ করে বটে, কিন্তু বাস্তব বর্ণনা নয়, বরং সময়হীন, প্রায় স্তব্ধ এক স্থিরতার দৃশ্য উপস্থাপন করতে চায়। হয়তো সে এক ঋণাত্মক স্পেকটেকল। আমাদের সর্বশেষ প্রসঙ্গ হচ্ছে মার্ভেল ব্রহ্মাণ্ড। ডিজিটাল সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে সুপার হিরো মুভির কথা আসবে না, সে তো হতে পারে না। হলিউডের চলচ্চিত্রের সাম্প্রতিক সময়ে বাণিজ্য সফলতার এক প্রধান অধ্যায় সুপার হিরো ছবিগুলো। তারা যে কোনো অর্থে ডিজিটাল স্পেকটেকলের এক শক্তিশালী উদাহরণ। প্রযুক্তির অত্যাধুনিক সুবিধাগুলি সর্বোচ্চ ব্যবহার করে এই ছবিগুলো নির্মিত হচ্ছে এবং যে দৃশ্যকাণ্ড উপস্থাপিত হচ্ছে তাতে দর্শকের তাক লেগে যাচ্ছে। কিন্তু এই তাক লেগে যাওয়াই কি সুপার হিরো ছবিগুলোর প্রধান সাফল্যের কারণ? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ভেতরে প্রবেশ করতে পারি। গত 11 বছরে মার্ভেল সিরিজের 20টি ছবি মুক্তি পেয়েছে এবং সমগ্র বিশ্ব থেকে তাদের সম্মিলিত আয় হচ্ছে প্রায় $1,750 কোটি। এই সংখ্যা ফিল্ম ফ্র্যাঞ্চাইজের আয়ের দিক থেকে একটি রেকর্ড। এটি 1919 সনের একেবারে শুরুর দিকের পরিসংখ্যান। একথা আমাদের সকলের জানা যে মার্ভেল সিরিজ হচ্ছে মার্ভেল কমিক্সের সুপারহিরো চরিত্রদের নির্মিত চলচ্চিত্র, আর মার্ভেল কমিক্স গত শতকের 3 দশক থেকে আমেরিকায় জনপ্রিয় একটি সিরিজ। মালিকানার নানা হাত বদল পেরিয়ে মার্ভেল কমিক্স এখনো টিকে আছে। এখনো ছেপে বের হওয়ার সাথে সাথেই ডিজিটাল কন্টেন্ট হিসেবে ওই কমিক সিরিজ পাঠকের হাতে পৌঁছে যায়। অ্যাপল এবং অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের দুটো প্ল্যাটফর্মেই মার্ভেল কমিক্স পাঠের জন্য অ্যাপও পাওয়া যায়। এই অ্যাপগুলো ব্যবহার করে কেবল সিরিজের নতুন কাহিনী নয়, পুরনো গল্পগুলোও পড়া যায়। এভাবে মার্ভেল চরিত্রগুলো স্পাইডারম্যান, আয়রন ম্যান, থর, দ্য হাল্ক, ডক্টর স্ট্রেঞ্জ, ডেয়ারডেভিল, অ্যান্টম্যান, ক্যাপ্টেন আমেরিকা, ক্যাপ্টেন মার্ভেল, উলভারিন বিভিন্ন প্রজন্মের পাঠকের কাছে পরিচিত এবং জনপ্রিয়তা অর্জন করেছে। তাদের অতীতের কর্মকাণ্ডের সাথে এই সিরিজের ভক্ত পাঠকদের পরিচিতি আছে এবং নতুন একটি গল্পে আগের কোনো গল্পের সূত্র টানা হলে পাঠক তা সহজেই বুঝতে পারে। চলচ্চিত্রের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম ঘটেনি, বরং এই বিষয়টিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম ছবিটি বাজারে আসার আগেই এই নির্মাতারা তৈরি করেছিলেন এক বিশাল মার্ভেল ডেটাবেস। এই ডেটাবেসে সব মার্ভেল চরিত্রদের বৈশিষ্ট্য, 70 বছরের কমিক সিরিজের গল্পের বাঁকগুলিতে কার কোথায় অবস্থান, তাদের পরস্পরের মধ্যে কখন কেমন সম্পর্ক, এসব সব তথ্য সংরক্ষিত আছে। এই তথ্য বিশ্লেষণের জন্য নির্মাতারা ব্যবহার করেছেন বিগ ডাটা অ্যানালিটিক্স প্রযুক্তি। এটি এমন এক ধরনের প্রযুক্তি যা ব্যবহার করে বিশাল পরিমাণের ব্যাপকভাবে বৈচিত্র্যমণ্ডিত কাঠামোবদ্ধ বা কাঠামোবদ্ধ নয় এমন উপাত্তকে বিশ্লেষণ করে নানা জটিল প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। অতি শক্তিশালী কম্পিউটার হার্ডওয়্যার এবং বিশেষায়িত সফটওয়্যার ব্যবহার করে বিগ ডাটা বিশ্লেষণের কাজটি করা হয়। মার্ভেল কমিক্সের উপাত্ত বিশ্লেষণ করে এমসিইউ নির্মাতারা বের করেছেন কোন চরিত্রটি গল্পের ঐতিহাসিক ধারাবাহিকতায় এখন কোন অবস্থানে দাঁড়িয়ে আছে, কার অপেক্ষাকৃত গুরুত্ব বা গ্রহণযোগ্যতা বেশি, কি ধরনের গল্পের প্লট এখন অধিকতর জনপ্রিয়তা অর্জন করবে। একই সাথে কোন চরিত্রের কি ধরন আচরণকে পাঠক বা দর্শক বেশি পছন্দ করছে, কোন আচরণটিকে তারা প্রত্যাখ্যান করছে, একটি চরিত্রের কেমন আর্কিটাইপ তৈরি করলে নতুন দর্শক যারা পুরনো গল্প জানে না তারাও সহজে তাকে গ্রহণ করতে পারবে, এসব বিশ্লেষণও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিগ ডাটার সাহায্যে প্রাপ্ত এসব বিশ্লেষণ মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রতিটি নতুন ছবির পরিকল্পনাকে প্রভাবিত করছে। গবেষকরা দেখাচ্ছেন যে মার্ভেল সুপারহিরো সিরিজের যে সাফল্য তার একটি প্রধান কারণ হচ্ছে বিগ ডাটা বিশ্লেষণ। অর্থাৎ প্রযুক্তির স্পেকটেকল নির্মাণের বাইরে
তাকে অন্যভাবেও ব্যবহার করা যাচ্ছে। যে চলচ্চিত্র ব্রহ্মাণ্ড মার্বেলকে খ্যাতির কেন্দ্রে নিক্ষেপ করেছে, তার মূলে রয়েছে বিগ ডাটা। মার্বেল ছবিগুলোকে সফল বলাটাকে আসলে কমিয়ে বলা, সত্যিকার অর্থে এমসিইউ চলচ্চিত্র শিল্পের নতুন সংজ্ঞা দিয়েছে, অন্য স্টুডিওকে বাধ্য করেছে তাদের নিজেদের চলচ্চিত্রের ব্রহ্মাণ্ড তৈরির ভেতর দিয়ে তাদের নাগাল পাওয়ার চেষ্টা করতে। মার্বেল যা শুরু করেছে তা বিগ ডাটা বিশ্লেষণ ছাড়া সোজা কথায় অসম্ভব ছিল। যতই আরো বেশি সংখ্যক বিনোদন কোম্পানি বিগ ডাটার সত্যিকারের প্রভাবটা বুঝতে পারবে, ততই আমরা আশা করতে পারি যে আরো অনেক বেশি কোম্পানি মার্বেলের গভীর প্রভাবী এবং যুগান্তকারী পদাঙ্ককে অনুসরণ করবে। আমি এই কথাটি বলে শেষ করতে চাই যে আমাদের কাছে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এর কতখানি আমাদের দেশে এই মুহূর্তে প্রাসঙ্গিক। এই কথাটি বলার সময় আমাদের যেটি মনে রাখা দরকার সেটি হচ্ছে যে প্রাসঙ্গিকতার বিষয়টির সাথে আমরা যেন এই কথাটি মনে রাখি যে প্রযুক্তি আসলে থেমে থাকবে না, প্রযুক্তি এগিয়ে যেতে থাকবে। সেই প্রযুক্তিকে ব্যবহার করে কেউ নিরীক্ষাধর্মী স্ট্রাকচারাল ফিল্ম তৈরি করবেন, কেউ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মতন ব্যবসায়ী চলচ্চিত্র নির্মাণ করে প্রবল সাফল্য অর্জন করবেন। কিন্তু আমরা আমাদের নিজস্ব প্রয়োজনে এই নতুন প্রযুক্তিকে নানাভাবে ব্যবহার করতে পারি। সেই ব্যবহার করার কাজটি নিয়ে যদি আমরা অগ্রসর না হই, তাহলে চলচ্চিত্রিক জগতে আমরা কিন্তু নানাভাবে পিছিয়ে পড়ব। আজকে থেকে 15 বছর আগে আমরা যখন ওটিটি কথা বলতাম, অনলাইন প্ল্যাটফর্মগুলোর কথা বলতাম, আমরা বলতাম যে যখন আমরা শুধুমাত্র পেমেন্ট ক্লিয়ারেন্সটা করতে পারবো তখন অনলাইন প্ল্যাটফর্ম আমাদের বিশেষ করে আমাদের বিকল্প ধারার চলচ্চিত্রের জন্য একটি প্রধান আউটলেট হতে পারে। তখন অনেকেই ভাবতেন যে আমরা দিবা স্বপ্ন দেখছি, কিন্তু আসলে এটি দিবা স্বপ্নের ব্যাপার না। আজকে বাংলাদেশেই কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম গুলো হচ্ছে এবং আমরা জানি যে সেখানে আমরা পেমেন্টের করে ছবি দেখতে পাচ্ছি এবং এটি সম্ভবত আমাদের বিকল্প ধারা চলচ্চিত্রের একটি ভবিষ্যতের মতো। ঠিক সেরকম ভাবেই এই সার্ভেলেন্সের এগেনস্টে দাঁড়ানো, সার্ভেলেন্স ভিডিওকে ব্যবহার করে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে দাঁড়ানো, একটি আপনার অত্যাচারী সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সেখানে কিন্তু ডিজিটাল প্রযুক্তি আমাদের প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে। সেই দৃষ্টিকোণ থেকেই আসলে আমাদের এক ধরনের সচেতনতা সৃষ্টির জন্য আমার এই লেখাটি লেখা। এটি 1919 সালের ফেব্রুয়ারি মাসে আমি লিখেছি। একটি যোগাযোগ নামে একটি জার্নালে এই লেখাটি প্রকাশিত হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস বাংলাদেশের আয়োজনে এটি যদি আমি পাঠ করি তাহলে এটি বৃহত্তর চলচ্চিত্র ফ্র্যাটার্নিটির ভেতরে ছড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা আছে। সে জায়গা থেকেই আমি এই লেখাটি পাঠ করলাম। আপনাদের মনোযোগের জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দুলালদা আপনাকে। খুব চমৎকার একটি প্রবন্ধ আমরা শুনেছি এবং অনেক ভাবনা, যে ভাবনাগুলো ভবিষ্যৎমুখী, আমাদেরকে আমাদের ফিল্ম কালচারের ভেতরে এই ভাবনাগুলোর নানা রকম অনুরণন হবে বা হওয়া উচিত বলে আমার মনে হচ্ছে এখনই শুনে। আপনি বলার সময় বলেছেন 1919 সালে আপনি এই প্রবন্ধটি লিখেছেন। 2019 সাল হবে অবশ্যই। তো অনেক ধন্যবাদ দুলালদা। এবং আপনি একজন আমাদের অগ্রজ চলচ্চিত্র সংসদ কর্মী, সংগঠক। ফলে মানে ফেডারেশনের আয়োজনে, ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ বাংলাদেশের আয়োজনে আজকে এই বক্তৃতা উপস্থাপন করে আমাদের সবাইকে আরো একবার কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করলেন। আমরা খুবই কৃতজ্ঞ হলাম। তো যেহেতু এটি বক্তৃতা, যারা শুনছেন বন্ধুরা, মানে ফলে এটি ঠিক প্রশ্ন উত্তর পর্ব নয়, ফলে আমরা প্রশ্ন উত্তর সেভাবে নিতে পারবো না। না দুলাল, আমি কি ঠিক বলছি? মানে আপনি ঠিক বলছেন। আমরা এই ফরম্যাটটাই আমরা যখন আমরা ফিজিক্যালি করি তখন ঠিক বক্তৃতায় ঠিক এটি থাকে না। জি, সেই তো আজকে আমরা শেষ করতে চাই। দুলাল দাও তার বক্তব্য শেষ করেছেন এবং আজকে যারা শুনলেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বক্তৃতা কি কিছু ছিলেন মামুন, নাকি আমি আর আপনিই ছিলাম? দুলালদা, আমি দেখতে পাচ্ছি যে প্রচুর শ্রোতা আছেন, আসলে এখনো আছেন, দেখছেন।
আচ্ছা এবং আচ্ছা মানে আমি বক্তৃতা পর্বটি শেষ হওয়ার পরে, মানে আমরা স্টুডিও থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি দেখতে পাবো পেজে আসলে ঠিক কতজন ভিউজ করেছে, মানে ভিউটা কত হয়েছে, কতজন দেখেছেন। আচ্ছা যেমন গতকালকের আমাদের অনুষ্ঠান চলাকালে প্রায় 500 লোকের মতো মানুষ, 500 জন দেখেছেন। এবং এটি আমার মনে হয় যে ফিল্ম সোসাইটি মুভমেন্টের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতি আসলে। প্রথমে আমরা এই অনলাইনের অ্যাক্টিভিটি গুলোকে একটু ভাবছিলাম যে কেমন ভাবে এটি কার্যকর হতে পারে, কিন্তু গতকালকের চলচ্চিত্র সংসদ আন্দোলন নিয়ে যে আয়োজনটি হয়েছিল, আপনিও সেখানে আলোচক ছিলেন। সেই আলোচনায় 500 জন অনুষ্ঠান চলাকালে মানে সরাসরি দেখেছেন, এটি কিন্তু একটি দুর্দান্ত ব্যাপার। আমরা কোনো বিরাট বিরাট ব্যাপার। মিলনায়তনে কোনো আয়োজনটি করলে নিশ্চিতভাবে 500 লোক একত্র হতেন না। এবং যেহেতু অসম্ভব। কালকের অনুষ্ঠানটিও ইউটিউবে ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে রেকর্ডকৃত অনুষ্ঠানটির, ফলে এটি থেকে যাবে। এবং আপনার এই বক্তৃতাটিও আজকে রেকর্ড হলো এবং আমরা এইটি শীঘ্রই ইউটিউবে তুলে দিব। আশা করি এই বক্তৃতাটিও থেকে যাবে। আপনাকে আরো একবার ধন্যবাদ, এবং যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা আশা করি আপনারা সকলে বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনে সম্পৃক্ত হবেন এবং চলচ্চিত্রকে আরো অধিকতর সিরিয়াস দৃষ্টিকোণ থেকে দেখবেন এবং পাঠ করবেন। ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীকাল হীরালাল সেনের 103তম প্রয়াণ দিবস, আমরা এই শেষ করবার আগে আরো একবার উপমহাদেশের চলচ্চিত্রের জনক, প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেনকে আরো একবার স্মরণ করছি। সবাইকে ধন্যবাদ, এবং দুলাল দা আপনাকে আরো একবার ধন্যবাদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ।